আমরা যারা এখানে দলিত আদিবাসী সমাজের মানুষজন আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, প্রিভেনশন অফ 1989 অ্যাট্রোসিটিস অ্যাক্ট, STSC অ্যাট্রোসিটিস অ্যাক্ট একটা আইন আছে। ওই আইনে বলা হয়েছে কোনো দলিত আদিবাসী ভাইয়ের কখনো কোনো আইনি সহায়তার প্রয়োজন হলে সরকারের পক্ষ থেকে তাকে বিনামূল্যে উকিল প্রদান করতে হবে। এখানে তো বাজার ST/SC সম্প্রদায়ের মানুষজন আছেন, একজন হাত তুলে বলুন যে বাসন্তী ব্লকের আমি বিনামূল্যে, আমার সমস্যা হয়েছিল, বিনামূল্যে আমি সরকারি উকিল পেয়েছি। একজন হাত তুলে বলুন তো ভাই, আমি তাহলে সার্থক হব। মমতা ব্যানার্জিকে আমি এখান থেকে ধন্যবাদ জানাবো। আপনি 12 বছরে কি করেছেন না করেছেন, আপনার টিমের লোকেরা কত চুরি করেছে না করুক, অন্তত বাসন্তী ব্লকের একটা লোককে বিনামূল্যে আইনি পরিষেবা দিয়েছেন ST/SC সমাজের। আছে মার্কেট তো, এটা মাইকের আওয়াজও তো যাচ্ছে। আমি শেষ করা পর্যন্ত কোনো ভাই যদি হয়ে থাকেন এসে বলবেন, আমি ধন্যবাদ জানিয়ে যাবো মমতা ব্যানার্জিকে। তাহলে আইন আছে, আরও ওতে আইন আছে আমার আদিবাসী দলিত সমাজের মা বোনেদের ভাব ভাইদের জন্য, কিন্তু তাদেরকে জানানো হয় না, জানতে পারে না বা জানানো হয় না। শিক্ষায় দেখবেন যেখানে দলিত ভাইরা বেশি থাকে, আদিবাসী ভাইরা বেশি থাকে, মুসলিম ভাইরা বেশি থাকে, সেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের হালগুলো গিয়ে একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন সুকৌশলীদের হাত থেকে শিক্ষা কেড়ে নিতে চাইছে। তার প্রমাণস্বরূপ দিচ্ছি, মুর্শিদাবাদে প্রায় 88 লক্ষ মানুষ বসবাস করে। শিক্ষানীতি বলছে 10 লক্ষ মানুষ থাকলে একটা বিশ্ববিদ্যালয় দিতে হবে, তাহলে মুর্শিদাবাদকে তো 8.5টা বিশ্ববিদ্যালয় দেওয়া দরকার কম করে। মুর্শিদাবাদে একটা বিশ্ববিদ্যালয় আছে তো, একটা কেএন কলেজকে বিশ্ববিদ্যালয় করে ছেড়ে দিয়েছে। অনেক আন্দোলন করছিল মুর্শিদাবাদবাসী সহ, আমরাও করেছি অনেক আন্দোলন। তাহলে ইচ্ছাকৃতভাবে মুর্শিদাবাদবাসীকে শিক্ষা থেকে পিছিয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু মুর্শিদাবাদের মেধা দেখুন, বড় বড় র্যাঙ্কে চাকরি করছে, ডক্টর ফক্টর আমাদের এখানেও আছে। ঠিক একইভাবে কলেজ হওয়ার দরকার, স্কুল হওয়ার দরকার, মাদ্রাসা হওয়ার দরকার, সরকারি যেগুলো যা আছে শিক্ষা প্রতিষ্ঠান হওয়া দরকার, কিন্তু হচ্ছে না। তো আপনাদের বলি, যেটা আবার ফিরে আসি, তো আমাদের কি কাজ হবে? সর্বপ্রথম আপনার বাড়ির সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি একবেলা না খেতে পান, খাবেন না, কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। আর পড়াশোনার ক্ষেত্রে এমনি তো আছি, পড়াশোনার ক্ষেত্রে কোনো ছেলের অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায়, আমরা আছি। কারণ অর্থ না থাকলে ছেলেকে পড়াশোনা করাতে পারছেন না, ISF-এর সাথে যোগাযোগ করবেন, আমরা দায়িত্ব নিয়ে আপনার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করাবো। এই অফারটা শুধুমাত্র ISF-এর কর্মী সমর্থকদের জন্য নয়, ওপেন টু অল। এখান থেকে বলে যাচ্ছি, কোনো এক্সট্রিম কঠোর হার্ডকোর তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী যদি অর্থের অভাবে তার ছেলেকে পড়াতে না পারেন, তারাও আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয়টা গোপন রেখে আপনার ছেলেকে আমরা উচ্চশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব নেব। পড়াশোনা করাতে হবে সন্তানগুলোকে। আজকে পড়াশোনার অভাবে তো এই অবস্থা। সংখ্যালঘু সমাজের মানুষেরা হাউতাশাই ভুগছে, আর কিছু মানুষ তাদের ব্রেনটা আবার ওয়াশ করে দেওয়ার চেষ্টা করছে। কোনো হাউতাশার জায়গা নয়। দেশের সংবিধান বলছে সংখ্যালঘুরা নিজেদের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, সিলেবাস তৈরি করবে, ড্রেস কোড তৈরি করবে, আর টিচারও নিয়োগ করবে সংখ্যালঘুরাই। সরকারকে শুধু টাকাটা দিতে হবে, কিন্তু আমরা পাই সেই ফ্যাসিলিটি? যারা আমাদের মধ্যে সংখ্যালঘু সমাজের মানুষ আছে বলুন, পান? কেন পাচ্ছি না? আমরা অধিকার সম্পর্কে সচেতন নয়, আমরা অধিকার জানি না। তাই বলবো, বাচ্চাদেরকে যেমন পড়াবার চেষ্টা পড়াবেন, ঠিক সাথে সাথে যারা আছেন এখন যারা আর পড়াশোনার বয়স নয়, তাদেরকে বলবো সংবিধান একটা করে কিনুন, বাড়িতে রাখুন, পড়ুন সংবিধান কিনে, অধিকার ওখান থেকে আসবে। সংবিধান সম্পর্কে সচেতন হবেন। প্রথম কথা শিক্ষা কর দেবেন। দ্বিতীয় কথা হচ্ছে, অনেক কথা বললাম, চোর ডাকাত বিশ্ববিদ্যালয় অনেক কিছু বলে দিল। আমি আপনাদের বলি, আচ্ছা আপনারা কি কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয়ের সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে? ওরা আওয়াজ দেবেন ভাই, ঝিমিয়ে গেলেন নাকি? কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে সুকান্ত মজুমদারের হাতাহাতি লড়াই হতে? কোনোদিন দেখেছি সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের লড়াহড়ি হতে? কোনোদিন দেখেছি বিমানবাবুর সাথে শোভনবাবুর হাতাহাতি লড়াই হতে? বা অধীর রঞ্জন চৌধুরীর সাথে আপনার পার্থ ভৌমিক মহাশয়ের লড়াই হতে? কোনোদিন দেখিনি। না দেখাটাই স্বাভাবিক, আমরা দেখতেও চাই না এদিন। কিন্তু আমরা এটা দেখেছি, সুজন চক্রবর্তী
দিলীপ ঘোষ, পার্থ চ্যাটার্জি মহাশয় এক টেবিলে বসে আছে এসি রুমের মধ্যে। আমরা এটাও দেখেছি মমতা ব্যানার্জি মহাশয় আর শুভেন্দু অধিকারী মহাশয়, দুজন আলাদা নেতা এখন দলের, তারা এক টেবিলে বসে বিধানসভার মধ্যে চায়ের আমন্ত্রণ করছে, চা খাচ্ছেন। আমরা এটাও দেখেছি কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত বাবুরা জন্মদিন উইশ করছে, জন্মদিনের এক টেবিলে বসে কেক কাটতে দেখেছি তো নাকি ভাই? তাহলে আমার প্রশ্ন এই বাসন্তীর এলাকা থেকে, বাসন্তীর তৃণমূলের কর্মীদের কাছে প্রশ্ন, বাসন্তীর ব্লক স্তরে বিজেপির কর্মীদের কাছে প্রশ্ন, যে তাহলে আপনাদের নেতারা বিধানসভায় বসে শুভেন্দু বাবু আর মমতা বাবু চা খাচ্ছে, তাহলে আপনারা বুথ স্তরে লড়ালড়ি করছেন কেন? প্রশ্ন করতে পারি না? আমি আপনাদের কাছে অনুরোধ করব, যার যার যে রাজনৈতিক দল ভালো লাগবে করবেন, যাকে মনে হবে ভোট দিলে ভালো আপনারা ভোট দেবেন, কোনো জবরদস্তি নয়। কিন্তু দিনের শেষে তো জ্যাঠার ছেলে, কাকার ছেলে, মামার ছেলে, চাচার ছেলে, ফুপুর ছেলে, মাসির ছেলে, তো পাড়া প্রতিবেশী, তো দীর্ঘকাল ধরে একসাথে বসবাস করছেন, তাহলে লড়াইয়ে জড়িয়ে পড়ছেন কেন ভাই? নিজের বিবেককে একবার প্রশ্ন করুন না, কে কাকে মারছেন? চাচার ছেলে মামার ছেলেকে মারছেন, চাচার ছেলে ফুপুর ছেলেকে মারছেন, মাসির ছেলে পিসির ছেলেকে মারছেন। একটু লজ্জা লাগছে না আপনাদের? একটু লজ্জা লাগছে না? নেতারা বসে এসি রুমে চা খাচ্ছে আর আপনারা নেতাদের জন্য পাড়ায় মারপিট করছেন। এটা বন্ধ করতে হবে আপনাদেরকে। যার যেটা ভালো লাগবে রাজনীতি দল করুন। আমি প্রত্যেকটা রাজনৈতিক কর্মীদের কাছে আমি বলছি, যদি নেতারা এসি রুমে বসে চা খেতে পারে, আপনারা অন্তত নন এসিতে চা খেয়ে নেতাদের কাছে বার্তা পাঠিয়ে দেন যে আপনারা আমাদেরকে মারার কথা বললে আমরা মারবো না। আজকে বাসন্তীর কথা বলছি, প্রতিনিয়ত প্রায় খবর আসছে, কখনো যুব মাদার, কখনো আইএসএফের কর্মীদের উপরে হামলা হচ্ছে, কখনো বিজেপির কর্মীদের উপরে হামলা হচ্ছে, কখনো সিপিএম, কংগ্রেস বা বিভিন্ন রাজনৈতিক কর্মীদের উপরে হামলা হচ্ছে। মার খাচ্ছে কারা? এলাকার মানুষ। কেস খাচ্ছে কারা? এলাকার মানুষ। জেলে যাচ্ছে কারা? এলাকার মানুষ। আর দাদা দিদিরা কলকাতাতে এসি রুমে বসে চা খাচ্ছে বাসাবাসি বসে। তাই আপনাদের বলবো, দাদা দিদিরা এসি রুমে খাচ্ছে, আপনারা নন এসিতে খাবেন। আজকের পর থেকে বাজারে এখানে তৃণমূলের বন্ধুরা হয়তো আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছে, বিজেপির বন্ধুরা হয়তো, বিজেপির বন্ধু বলেছি বলে আবার এটা কেটে দেখবেন ছড়াবে, অনেক জ্বালা ভাই। এ বললাম না, ও দেখবেন কেউ কেটে একটুখানি ছেড়ে দেবে, বিজেপির বন্ধু বলে এই বিজেপির দালাল থাকে, যাবো কোথায়? আনিসের হয়ে কথা বললে, ওয়াকা প্রপার্টির কথা বললে, চুচুড়া মাদ্রাসার কথা বললে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হচ্ছে না কথা বললে, বিজেপির দালাল। এসটি এসসি ভাইদের কথা বললে, দেউচা পাঁচামিরের আদিবাসীদেরকে উচ্ছেদের বিরুদ্ধে কথা বললে, এই বিষ্ণুপুর দক্ষিণ 24 পরগনার বিদ্যুৎ মণ্ডলকে মেরে দিয়েছে তার হয়ে কথা বললে, আমার আপনার কি মাড্ডি নাম ভুলে যাচ্ছি, আমার একটা ছাত্র ভাই, তার হয়ে কথা বললে, আমি তখন কি মুসলমানদের দল হয়ে যাচ্ছি? হ্যাঁ, যাবো কোথায় ভাই? আপনারাই বলুন যাবো কোথায়? তবে যে যে সার্টিফিকেট দিচ্ছে আমি পরোয়া করি না। আমি মন জানে পাপ, আমি পাপ করছি কি পুণ্য করছি, ভালো করছি কি খারাপ চাচ্ছি, আমার মন জানে, আর আমার ভাইরাও জানে। কি ভুল হচ্ছে নাকি ভাইরা? ভুল হচ্ছে নাকি? যারা বলছে বিজেপির দালাল, তারা আতঙ্কিত হয়ে বলছে, আর ওই ক্যাসেটটা এত বাজিয়েছে আর কেউ খাচ্ছে না, এখন অন্য কিছু খুঁজতে বলেন ওদেরকে। তো কি বলছিলাম, হ্যাঁ, যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা আছে এবং আইএসএফ, আমি তো কোনোদিন বলিনি, বলবো না, আমার নেতৃত্বরাও বলেনি আর বলবো না। আমি প্রথম আইএসএফকে দিয়ে শুরু করি। যদি আমার কোনোদিন খবর আসে আপনাদের নেতৃত্বর কথা, এই নেতৃত্বরা যারা আছে, যে আমি ফোন করছি, এটা দেখে নাও তোমরা, আমি বুঝে নেবো পুলিশকে। আমি আপনাদের বলি, সবার কথা বলছি, আপনি যখন প্রথম উত্তর দেবেন, ভাইজান আপনি এসে শুরু করুন, আমরা শেষ করব। বলতে পারবে তো নাকি? ভাইজান ফুড প্রসেস থেকে বলে দিল, ওই 4টে ঠ্যাং ভেঙে দাও, তোমরা ভেঙে দিয়ে এবার ছুটছো। ভাইজান তো ফুড প্রসেসে আছে। মমতা ব্যানার্জি আমাকে, ও বুঝতে পেরেছে একবার জেল খেটিয়ে ওকে অরেঞ্জ পাকিয়ে দিয়েছি, আমরা জেল কাটলে আরও বেশি লাভ হয়ে যাবে, ও লাগবে না আমার সাথে। আমার নামে মার্ডার কেস দিয়েছে, আমি কিন্তু জামিন করিনি। বুঝতে পারছেন না? আমাকে সিআইডি 2বার ডেকেছিল, আমি গিয়েছি, আমি যে আবার ডাকলে আবার আসবো। উল্টে বেরিয়ে বলেছি সিআইডির অফিসার কম, ওদের উপরে চাপ বেড়ে যাচ্ছে, সিআইডির অফিসার বাড়াতে হবে। বুঝতে পেরেছেন তো? কথা হচ্ছে যেখানে যাবে সেখানেই কাজ দেবো। বারাইপুর জেলে নিয়ে গেছিল, সেখানে বারাইপুর জেলের খাবার নয়, সরি, বারাইপুর কোর্টে তুলেছিল। বারাইপুর কোর্টে গিয়ে দেখি আলমারি আছে, দরজা নাই। হয়তো অবাক,
সেটাও আমি মিডিয়ার মাধ্যমে বলেছি। মমতা ব্যানার্জির আগে কাজ হবে নওশাদকে না কোর্টে পাঠিয়ে ওই আলমারির দরজাগুলোর ব্যবস্থা করতে, ও যেখানে যাবে সেখানেই দেবো আমি ওকে। বাস্তব কথা বলছি, দেখি আলমারি আছে দরজা নাই, এই কি উন্নয়ন? হে উন্নয়ন আমরা আশা করিনি ভাই। তো যেটা বলছিলাম, প্রত্যেকটা রাজনীতি দলের কাছে বলছি বা আমি আমার দিক থেকে বলছি, প্রথম কি বলবেন যে ভাইজান এসে আপনি শুরু করুন, শেষ আমরা করব। দেখবেন ভাইজান আর আসবে না, এলাকায় অশান্তি হবে না। আমি বোঝানোর জন্য বলছি। ঠিক একইভাবে তৃণমূলের বুথ স্তরের কর্মীদের উদ্দেশ্যে আমার এটা বার্তা, আপনারা যে দাদা দিদির কথা শুনে লড়াইয়ে জড়িয়ে পড়ছেন, আজকের পর থেকে সেই দাদা দিদি ফোন করলে বলবেন দাদা এসে আপনি আজ্ঞা দেন, আমরা বাকি 11টা দিয়ে 1 ডজন করে পাঠিয়ে দেবো ওদেরকে। দেখবেন কোনো দাদা দিদি আর আসবে না। ও দাদা দিদি জানে আমার ছেলেটাকে লন্ডনে পাঠাতে হবে পড়াতে, আমার মেয়েটাকে সিডনিতে অস্ট্রেলিয়াতে পড়াতে হবে, আমার ছেলে মেয়েটাকে কলকাতার নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে। ও দাদা দিদি মারপিট করতে আসবে না, সব বুথ লেভেলে করবে। বংশ পরম্পরায় লাঠিয়াল হয়ে থাকবেন, ও দিন গুজার গিয়া শুধু লাঠিয়াল করে রাখার চেষ্টা করছে। দাদু ছিল লাঠিয়াল, দাদু ছিল, বাপ হয়েছে, ছেলে হয়েছে, ছেলের ছেলেকেও করতে চাইছে লাঠিয়াল। শুধু তোমরা মারপিট করো আর আমরা টেবিলে বসে পানা চাবো, ও চলবে না, বন্ধ করতে হবে, ও হতে দেওয়া যাবে না। শুধু আপনাদের কোর্ট কোথায়? বারাইপুর কোর্ট আপনাদেরও? শুধু এখানে বাসন্তী থেকে মারামারি করবে, বারাইপুর কোর্ট আর বাড়ি করবে, আর তুমি নেতা তোমার ছেলেকে কলকাতার নামি দামি বিশ্ববিদ্যালয়, দেশের বড় বড় বিশ্ববিদ্যালয় আর বিদেশে পড়তে পাঠাবে, আর আমরা মারপিট করে কেস খেয়ে বারাইপুর কোর্ট আর বাড়ি করবো? ও হতে দেওয়া যাবে না। রাজনৈতিক সৌজন্যতা আনুন, যার যা দল ভালো লাগবে, দিনের শেষে প্রতিবেশী, এই সৌজন্যতার পরিবেশ ফিরিয়ে নিয়ে আসুন। মারামারি হানাহানি করলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে ভাই? বুথের লোক। বকটুই দেখলেন না, ভাদু শেখ প্রথম মারা গেল, তাকেও হত্যা করেছে, খুন করেছে। তারপরে কি হলো, 11 জন সেই বুথের লোক। পুলিশ যাদেরকে অ্যারেস্ট করলো বুথের লোক। আবার সিবিআইয়ের হেফাজতে মারা গেল, সেও কোথায়? বুথের লোক। ভাদু শেখ, আনারুল শেখ যারা অ্যারেস্ট হয়েছে সব দেখো বুথের লোক। তাহলে ক্ষতিগ্রস্ত কারা হলো? কটা বাজে গো? বুথের লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর যেদিনকে ঘটনা বকটুয়ে ঘটেছিল তারপরের দিনই এখন যিনি দিল্লির তিহার জেলে আছেন, অনুব্রত মণ্ডল কি বলেছিল? টিবি বাস্ট করে মারা গিয়েছে, চেষ্টা করেছিল টিবি বাস্টের নামে চালিয়ে দেওয়ার। কিন্তু দেখুন মমতা ব্যানার্জি বললেন বকটুয়ে গিয়ে, আনারুল যদি পুলিশকে না আটকাতো এত বড় ঘটনা ঘটতো না। এই আমাদের এলাকার বুথে বুথে এই ধরনের অনেক আনারুল ছড়িয়ে ছিটিয়ে আছে তো ভাই? এই ধরনের বুথের আনারুলদের ক্ষমতা আছে পুলিশকে আটকানোর? আছে ভাই? এইটুকু পর্যন্ত ক্ষমতা নেই। দিদিমণি ঈদের 3 দিন ছুটি দিন, এইটুকু বলতে পারে না এরা ভয়ে। আর পুলিশকে আটকাতে পারবে? এরা এইটুকু বলতে পারে না যে জল জমি জঙ্গলের অধিকারটা আদিবাসীকে ফিরিয়ে দেওয়া হোক আমাদেরকে। এইটুকু বলতে পারে না যে মতুয়া ভাইদের বা সহ যারা উদ্বাস্তু যারা আছে এরা চিন্তিত, এর জন্য মমতা ব্যানার্জি একটা কঠোর পদক্ষেপ নিন। এইটুকু বলার এদের ক্ষমতা নাই। এসসি সমাজের কোটাতে নন এসসিরা চাকরি করছে কেন? পাড়ার যারা আনারুল টাইপের আছে তাদের এইটুকু বলার ক্ষমতা নেই, তারা পুলিশকে আটকাতে পারবে? পিছনে একটা অদৃশ্য হাত থাকে, বড় দাদা দিদির হাত। যখন ফেসে গেল বকটুয়ে আনারুল, অদৃশ্য হাতটাও গায়েব হয়ে গেল, অদৃশ্য হয়ে গেল। তাহলে ফাঁসলো কে? আনারুল। জেল খাটছে আনারুল, সব আনারুল। আর যে দাদা দিদির কথা শুনে করলো সে গায়েব। তাই আপনাদের বলবো ওই দাদা দিদির কথাতে পড়ে পাম খেয়ে যেন মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না, ক্ষতিগ্রস্ত আপনারা হবেন। 3 নম্বর কথা, বা এর পাশেই তো বাংলাদেশ। হ্যাঁ, সুন্দরবন মানে ওপারেই বাংলাদেশ, বর্ডার এলাকা আপনাদের। আপনারা সবসময় সজাগ সতর্ক থাকবেন। কোনো রকম অপ্রীতিকর ঘটনা অপশক্তিকে আপনারা প্রশ্রয় দেবেন না। যত কাছের লোক হোক আর যত দূরের লোক হোক, আগে দেশ। কোনো রকম যদি মনে হয় অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাবার জন্য বা বিভিন্নভাবে কেউ আসতে চাইছে আমাদের দেশে, অরাজকতা হতে পারে, সঙ্গে সঙ্গে প্রশাসন বন্ধুদেরকে আপনারা ইনফর্ম করবেন। যদি প্রশাসন বন্ধুদের ইনফর্ম করতে ভয় লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, কারণ সবার ঊর্ধ্বে দেশ, সবার আগে দেশ, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। আর যদি মনে হয় প্রশাসন বন্ধুরা সহযোগিতা করে না, আমাদের পেছনে লাগে হ্যান করে ত্যান করে, আমি আপনাদের বলছি আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। প্রশাসন বন্ধু যদি আপনার সাথে খারাপ আচরণ করে,
যদি খারাপ আচরণ করে বা আপনাদের কথা না শুনে আমাদেরকে বলবেন, সেই প্রশাসনকে কিভাবে কলকাতা হাইকোর্টে টেনে নিয়ে যেতে হয় আমাদের অ্যাডভোকেটরা ভালো করে জানে। এখন কদিন আগে দেখলেন না কটা ভিডিওকে কোর্টে টেনেছি আমরা, কটা ওসিকে টেনেছি। দেখতে থাকুন আগামী দিনে কজনকে টেনে নিয়ে আসবো। ওই বাসন্তী থেকে কলকাতা হাইকোর্ট, আর কলকাতা হাইকোর্ট থেকে বাসন্তী করবো সেই অফিসারকে যে অনৈতিক কাজ করবে। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না। অনেক ক্ষেত্রে প্রশাসন বন্ধুদের উপর অনেক চাপ থাকে, সে করে ফেলে। কিন্তু আপনাদের বলি, এই পুজো গেল, দুর্গা উৎসব গেল, হিন্দু সমাজের সর্ববৃহৎ উৎসব গেল। আপনারা বলুন তো, যারা অনেক হিন্দু সমাজের মানুষজন আছেন তারা কলকাতার দিকে, গ্রাম থেকে এখন কলকাতাতে সব পুজো দেখতে চলে যাচ্ছে। গ্রামে ফাঁকা, লোকজন নেই, যে ঠাকুর আছে সেখানে 2-4টে লোক আছে, মণ্ডপ আছে, সব শহরে চলে যাচ্ছে। তাহলে আপনার এলাকার যারা পুলিশ প্রশাসনের যারা দায়িত্ব আছে তাদেরও ইচ্ছে যায় না কলকাতায় গিয়ে ঠাকুর দেখার? যাই তো, কিন্তু তারা যেতে পেরেছে। কেন যেতে পারেনি? আমাদের জন্য কথা ভেবে, আমাদের এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা থাকে, কোনো অপশক্তি না পুজোতে ডিস্টার্ব করে, সেই জন্য তারা আমাদের জন্য স্যাক্রিফাইস করছে। ঠিক একইভাবে ঈদের সময় আমরা দেখেছি ঈদগাতে জাস্ট নামাজ পড়ে আবার ডিউটিতে থেকে গেল। কোথায় বাড়ি? বনগাঁ, মুর্শিদাবাদ, মালদা, হাওড়া, হুগলি, বিভিন্ন জায়গার মানুষ। তারা কিন্তু চাই, তা আমরা কিন্তু যারা আমাদের মুসলিম সমাজের মানুষজন নামাজ পড়ে পরিবার পরিজনকে নিয়ে পাড়াতে ঈদ উদযাপন করছিল, তারাও কি চায় না তাদের পরিবার পরিজনকে নিয়ে ঈদ উদযাপন করুক? কিন্তু তারা কি পারে করতে? পারে না, কারণ আমাদের জন্য স্যাক্রিফাইস করে তারা। তো কোনো অপশক্তি না, ঈদে কোনো ভেটো দেয়, কোনো ডিস্টার্ব করে, সেই জন্য। তাহলে পুলিশ বন্ধুরা আমাদের জন্য স্যাক্রিফাইস করে। আচ্ছা, আপনার বাসন্তীতে কত মানুষ আছে? 5 লাখ, 4 থেকে 5 লাখ মানুষ থাকবে কম বেশি। একটা থানায় কটা অফিসার আছে, কটা পুলিশ আছে? হ্যাঁ, কটা থাকতে পারে? খুব বেশি হলে আজকের ডেটে বলছি 20টা আছে। তাহলে 20 জন পুলিশের প্রতি ভরসা করে 4 থেকে 5 লক্ষ মানুষ নিশ্চিন্তে রাত্রে ঘুমান কিভাবে? যদি ওরা খারাপ হতো ঘুমোতে পারতেন? একটু ভাই বলুন। পুলিশকে যেন মন্দিরের ঘন্টা মতো যেই আসছে একবার করে বাজিয়ে দিচ্ছে। বিরোধীরাও বলছে, শাসকও বলছে, কিন্তু পুলিশেরটাও আমাদের ভাবতে হবে ভাই। তাহলে 4 থেকে 5 লাখ মানুষ ওই 20টা পুলিশের প্রতি ভরসা করে রাত্রে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তারা দায়িত্বশীল, কিন্তু অনেক ক্ষেত্রে তারা প্রেশারের কাছে নুয়ে পড়ে। আমরা সেই পুলিশকে বলবো, আপনারা সিট ডাঁড়া সোজা রাখুন, কোনো রকম কারোর চাপে আপনারা সিট ডাঁড়া বিকিয়ে দেবেন না। আমরা আপনার পাশে আছি, আপনার হয়ে আমরা সর্বোচ্চ লড়াই করব। সকলে ভালো থাকবেন, সুস্থ রাখবেন। এমনি পুলিশ বন্ধুদেরকে তাদের দিয়ে ঠিকঠাক দিচ্ছে না, উল্টে কাজ বেশি করিয়ে নিচ্ছে। 16 ঘন্টা 18 ঘন্টা আমরা একটা পুলিশ বন্ধুকে ডিউটি করতে হচ্ছে, কত কষ্ট তাদের। আমার সিভিক ভলেন্টিয়ার, ও তো আরও চরম অবস্থা, তাদের কঠিন পরিস্থিতি। 9300 টাকা মাইনে দিয়ে একটা কনস্টেবলের মতো কাজ করিয়ে নিচ্ছে। আমরাও আওয়াজ তুলি, সরকারি কর্মচারীদের, পুলিশ সহ তাদের ডিএ বাড়ানো হোক, এবং সিভিক ভলেন্টিয়ার সহ সমকাজে সমবেতন যারা পার্শ্ব শিক্ষক আছে তাদের বুঝিয়ে দেওয়া হোক। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই, এখন আমি রক্তদান শিবির যেখানে হচ্ছে সেখানে যাব। আপনাদের কাছে অনুরোধ করব, কেউ ভেতরে ঢুকবেন না। ভেতরে যে প্রচুর লোক রক্ত দিচ্ছে, পরিবেশটা, অক্সিজেন সরবরাহটা, পরিবেশটা, অ্যাটমসফিয়ারটা সমস্যা হতে পারে, আপনারা দূরে থাকবেন। এখন মিডিয়া বন্ধু কিছু কোশ্চেন করবে, আপনারা যারা ভলেন্টিয়ার এই দিকটা ঘিরে দিন, তো এই দিকটা ঘিরে দিন। এর মধ্যে সাধারণ মানুষকে ঢুকবেন না। ভলেন্টিয়ার ভাইরা এই দিকটা ঘিরে দিন। এদিকে কে আছে ভলেন্টিয়ার, একটু ঘিরে দিন। হ্যাঁ, এখান থেকে নিয়ে নিন। যারা ভলেন্টিয়ার ভাই আছে ওদিকটা ঘিরে দিন, সাধারণ মানুষ আসবেন না। মিডিয়া বন্ধুদের কাজটা একটু করতে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হচ্ছে আপনাদের তো স্বাভাবিকভাবে আমার থেকে বেশিক্ষণ আপনারা এখানে আছেন, আপনাদেরও কষ্ট হচ্ছে। প্রথম কথা হচ্ছে, আমরা যে এত সমস্যার সম্মুখীন হচ্ছি, আমার মৎস্যজীবী ভাইয়েরা তাদের অধিকার জানতে পারছে না, কৃষক ভাইরা তার অধিকার জানতে পারছে না। আমি একজন নাগরিক, আমি আমার অধিকার পাচ্ছি না। আমার সার্টিফিকেট দরকার, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট দরকার। আমাকে কি বলছে? 500 টাকা দাও, নাহলে সার্টিফিকেট দেবো না। কিন্তু এটা তো নয়, এটা তো সে অন্যায় করছে। অন্যায়ের বিরুদ্ধে কীভাবে রুখে দাঁড়াতে হবে, কোথায় চিঠি চাপাটি করতে হবে, বা যে অনৈতিক কাজ চলছে এর বিরুদ্ধে দাঁড়াতে গেলে কি করতে হবে, আমাদের খারাপভাবে নেবেন না। শিক্ষা স্বল্প হওয়ার জন্য আমরা কিন্তু বেশি সমস্যায় পড়ছি। আমি আপনাদের বলুন যারা আছেন, আমরা যখন ব্যাংকে টাকা জমা দিতে যাই আমাদের সাথে কি আচরণ করে? ওহ, যেন জামাইবাবু এসছে না।
আসুন স্যার, মোটা টাকা যদি হয় আসুন স্যার, বসুন স্যার, ঠান্ডা খাবেন, চা খাবেন, গরম খাবেন, একদম লিকার টি না মিল্ক টি এসব বলে না। আর ওই টাকাটাই যখন আমি তুলতে যাচ্ছি 100 বানানটা হয়তো আমি ভুল করেছি, আমি শিক্ষাই কম, 1000 বানানটা হয়তো ভুল করেছি, তাই তো ভাই? ভুল বলছি নাকি? হ্যাঁ ভুল বলছি। 1000 100 বানান ভুল করার জন্যে লাখ তো আমাদের নাই ভাই, কোটিতে বাদ দিন, ও গিয়ে ভেবে লাভ নেই। আমি লাখের কথা, লাখেও যাচ্ছি না, আমি 1000 আর 100 বানান ভুল থাকার জন্য কি করে হয় উইড্রল স্লিপটা ছুঁড়ে ফেলে দেয়, বা চেক থাকলে আমাদের সাথে কি আচরণ করে, খারাপ আচরণ করে। তো যে সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছি বা আপনার সাথে অন্যায় হচ্ছে, একটা দু কলম লিখে থানাতে বিডিওতে জমা দেওয়ার মতো জ্ঞান আমাদের নাই, এটা সুকৌশলে করা হচ্ছে, আমাদের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়া হচ্ছে সুকৌশলে। পশ্চিমবাংলায় প্রায় 8000 বিদ্যালয়কে বন্ধ করে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার। আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আগামী দিনে আসতে চলেছে টাকা দাও শিক্ষা নাও, ঠিক এমন এখন যে সরকারি হসপিটালগুলোকে শেষ করে দিয়েছে, তো আগামী দিনে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শেষ করে দেবে। আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে। তো আমরা যে সমস্যার এখন সম্মুখীন হচ্ছি, আমরা কি চাইবো আমাদের বাচ্চাগুলো ওই সমস্যার সম্মুখীন হোক? তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, একবেলা খেতে পাবেন না, যদি না খেয়েও থাকেন একবেলা খাবেন না, না খেয়ে আপনার সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন, তাহলে বুঝতে পারবেন অধিকারটা কি জিনিস। দুঃখের বিষয়।